বাংলাদেশের সংবিধানে চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয় সংসদীয় শাসন ব্যবস্থা। শুরু হয় রাষ্ট্রপতি শাসিত এক দলের রাজনীতি এবং সেই রাজনীতির মাধ্যমে সব ধরনের দলকে বিলুপ্ত করে রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে গঠন করা হয় বাকশাল, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। 1975 সালের এই দিনে, এই 25শে জানুয়ারি, মাত্র 10 মিনিটের একটি অধিবেশনে এই বাকশাল উত্থাপন করা হয় এবং বাকশালটি বিলটি পুরো সর্বসম্মতিক্রমে পাশ করে নেওয়া হয়। যদিও সমালোচনা এবং আলোচনা রয়েছে যে আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ছাড়া অন্য সিনিয়র নেতারা এই বিষয়টি জানতেন না। তবে শেষ পর্যন্ত যখন এটি পাশ করে নেওয়া হয় তখন কিন্তু তারাও মেনে নেন। আমরা আজকের যে বিষয় ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে, সেটি বাকশাল এবং সমসাময়িক ঘটনা। এবং দর্শক, আপনারা জানেন যে ফ্যাসিস্ট সরকারের যে শাসন ব্যবস্থা ছিল, তাদের এই শাসন ব্যবস্থার সঙ্গে সরাসরি বাকশালের যোগসাজশ না থাকলেও সাদৃশ্য ছিল। আমাদের আলোচনায় যে দুজন অতিথি রয়েছেন তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমাদের সঙ্গে রয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, আপনাকে স্বাগত। এবং রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মেজবাউল আজম সওদাগর, আপনাকেও স্বাগত। ধন্যবাদ। মূল আলোচনা শুরুর আগে বৈশাখী টেলিভিশনের আজকের শিরোনামগুলো দেখে আসতে চাই। পতিত সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ীরাই অর্থনীতিতে ধস নামায়। ডব্লিউটিওর মহাপরিচালককে ডক্টর ইউনূস 4 দিনে বিশ্ব নেতাদের জানান নতুন বাংলাদেশের সম্ভাবনা। ভুল বোঝাবুঝির কারণে মানবিক বাংলাদেশ গড়ার সুযোগ যেন নষ্ট না হয়, সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের। গুণগত পরিবর্তনের আহ্বান। গণতন্ত্রের বাইরে অন্য কিছু মাথায় রাখলে ভালো কিছু হবে না, বলেছেন আমির খসরু। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সুবিচার নির্বাসনে পাঠানোর অভিযোগ জামায়াতের। আগামী নির্বাচনে ফ্যাসিবাদীদের অংশ নিতে দেয়া হবে না, হুঁশিয়ারি উপদেষ্টা মাহফুজের। আওয়ামী লীগের গুজব থেকে সতর্ক থাকার আহ্বান সার্জিস আলমের। এবং গতানুগতিক রাজনীতিতে পরিবর্তন আনার আহ্বান ইসলামী আন্দোলনের। আওয়ামী লীগ ও দিল্লির পক্ষের রাজনীতি মানবে না জনগণ, মন্তব্য সমন্বয়ক হান্নান মাসুদের। আমি একটু মেজবাউল আজম সওদাগরের কাছ থেকেই শুরু করতে চাই। একটু ধারণা তো প্রয়োজনই। আমরা বিভিন্নভাবেই বাকশাল সম্পর্কে জানি, যদিও এই তথ্যগুলো তো যে যেভাবে লেখেন সেই জায়গাতে কিছু বিভ্রান্তি থাকতেই পারে। প্রধানত এই চতুর্থ সংশোধনীর বিষয়টি শেখ মুজিবুর রহমান ঠিক কোন প্রেক্ষাপটে এটি গ্রহণ করেন এবং এত অল্প সময়ে এত বড় সিদ্ধান্ত নিয়েছিলেন কেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে এবং বৈশাখী টিভির দর্শকদেরকে। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে কোন প্রেক্ষাপটে এত বড় একটা সিদ্ধান্ত নিলেন। আসলে এত বড় সিদ্ধান্তটা কি এটা একটু বলতে চাই। যে এই বাকশাল মানে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দলকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়, সেই দলটার নাম ছিল এটা। এবং এই সিদ্ধান্তে শেখ মুজিব স্বাধীনতা পরবর্তী সময়ে কেন গেলেন সেটি নিয়ে খুব বেশি গবেষণা পাওয়া যায় না আমাদের একাডেমিক ডিসিপ্লিনে। তবে যতটুকু জানা যায় যে স্বাধীনতা পরবর্তী সময়ে যে কমিটমেন্ট নিয়ে উনি আপনার 70-এর নির্বাচন বলেন, আমাদের স্বাধীনতা বলেন, বা 73-এর নির্বাচনের পূর্বে ওনার জনগণের সামনে যে প্রতিজ্ঞা, যে ওয়াদা তিনি করেছিলেন, সব কিছু মিলে যদি আমরা দেখি তাহলে উনি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিলেন সেই মানুষের আকাঙ্ক্ষা পূরণে এবং মানুষের প্রতি তার যে ওয়াদা ছিল, নির্বাচনী ওয়াদা, সেগুলো পূরণে তিনি ব্যর্থ হয়েছেন। এটা কিভাবে আমরা বুঝি? তিনি যখন ওই পার্লামেন্ট সদস্যদের সাথে তিনি চতুর্থ সংশোধনী পাশ হওয়ার পূর্বে বিভিন্ন সময় মিটিং করছিলেন। তো মিটিংয়ের যে বিষয়গুলো আমরা পত্রপত্রিকার মাধ্যমে যেটুকু আমরা জানতে পারি, যে মিটিংয়ের সময় উনি সবাইকে শুধু বলছিলেন যে আমি একটা একদলীয় শাসন ব্যবস্থার দিকে যাচ্ছি এবং রাষ্ট্রপতি শাসিত একটা শাসন ব্যবস্থার দিকে যাচ্ছি, এবং এটা যে একটা একনায়কতান্ত্রিক ব্যবস্থা, শুধু এটুকু বলতেন, বিস্তারিত বলতেন না। এবং সবাই প্রশ্ন করতো এটা কেন করছেন, কিভাবে করছেন, এই প্রশ্নগুলোর উনি পরিষ্কার কোনো উত্তর দিতেন না। এ থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি
যে উনি কারোর সাথে কোনো আলোচনা করেননি। আপনি যেমনটি আপনার প্রথম বক্তব্যে আপনি বললেন উপস্থাপনার সময় যে কেউই জানতো না আওয়ামী লীগের, ইভেন ডক্টর কামাল বলেন, তাজউদ্দিন আহমেদ বলেন, সৈয়দ নজরুল ইসলাম, মিজানুর রহমান চৌধুরী, কেউ জানতেন না যে এত বড় একটা পরিবর্তন তিনি আনতে যাচ্ছেন। তো মিজানুর রহমান চৌধুরী কিন্তু যখন ওই আলোচনাগুলো করছিলেন তখন একদিন উনি প্রশ্ন করেছিলেন, এবং বাকশাল প্রবর্তনের পরেও উনি প্রশ্ন করেছিলেন। উনি কিন্তু ওই যখন পার্লামেন্টে বিলটি আলোচনা হচ্ছিল তখন সবাইকে হাত উঠাতে বলছিলেন আর কি। তখন মিজানুর রহমান চৌধুরী হাত না উঠাই উনি বক্তৃতা দেওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছিলেন। তখন ওনাকে একটা ধমক দিয়ে বসিয়ে দেওয়া হয়েছিল। বসিয়ে দেওয়ার পর ওনাকে হাত উঠাতে বলা হয়েছিল, কিন্তু উনি হাত উঠাননি। হাত না ওঠার পরে 2-1 দিন পরে উনি যখন দেখা করতে গিয়েছিলেন শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে, যখন দেখা করতে গেলেন তখন ওনাকে জিজ্ঞাসা করা হলো যে ওনার উপর খুব ক্ষুব্ধ ছিলেন আর কি। তখন উনি জানতে চাইলেন যে কেন কালকে তুমি হাত ওঠানি, আমার কথা শুনো নাই, এই কথা যখন বললো তখন উনি এটার ব্যাখ্যা দিলেন যে আপনি কেন এটা করছেন, এটা আপনি কেন করতে যাচ্ছেন, এরকম একটা একদলীয় শাসন ব্যবস্থা, সেটা আমরা তো বুঝতে পারছি না। তখন তিনি এটার উত্তরে তিনি বললেন যে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে আমি 20 থেকে 30টা সিটও আমি পাবো না। হ্যাঁ, এবং আপনি দেখবেন যে এইটা একটা কথা গেল যে উনি ওনার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন, এটা একটা বিষয় এ থেকে আমরা বুঝতে পারি। তিনি নিজেই বুঝতে পারছেন যে জনগণ তাকে আর সাপোর্ট করবে না, জনগণ তাকে আর চাচ্ছে না, কারণ সম্পূর্ণ তিনি স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার যে আকাঙ্ক্ষা তার সম্পূর্ণ বিরোধী অবস্থানে তিনি চলে গিয়েছিলেন। এর পরবর্তীতে তিনি মিজানুর রহমান চৌধুরী এগুলো যখন জানতে চাচ্ছিলেন তখন তিনি এই বক্তব্যটা প্রদানের মধ্য দিয়ে তিনি নিজেই স্বীকার করলেন যে আসলে তার জনপ্রিয়তা আসলে জনগণের মাঝে নাই। তিনি গণতান্ত্রিক ব্যবস্থায় তিনি যদি অক্ষুণ্ণ রাখেন তাহলে হচ্ছে তার পক্ষে আর শাসন ক্ষমতা থাকা সম্ভব হবে না। যার ফলে আমরা এটা ধরে নেই আমরা একাডেমিক্যালি তিনি সেই কারণেই বাকশালের দিকে গেছেন। আর একটা কথা বলতেই হবে এখানে যে বাকশাল পরবর্তী যে নীতিগুলো প্রণয়ন করা হয়েছিল বাংলাদেশের শাসন ব্যবস্থা কেন্দ্রিক, এগুলোতে প্রত্যক্ষ সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক মতাদর্শের একটা পরিষ্কার প্রভাব আমরা লক্ষ্য করি। এ থেকে ধারণা করা যায় যে তিনি সোভিয়েত ইউনিয়ন দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন এবং তাদের পরামর্শে এটা করেছিলেন। এবং এর আরও একটা প্রমাণ হচ্ছে যে তিনি সোভিয়েত মতাদর্শ দ্বারা যে ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন তার একটা অন্যতম প্রমাণ পাওয়া যায় তিনি আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে, সৈয়দ মুস্তাক বলেন, তাজউদ্দিন আহমেদ বলেন, ডক্টর কামাল বলেন, যারা যারা আছে কারোর সাথে তিনি এটা নিয়ে প্রিভিয়াস কোনো আলোচনা করেন নাই। এ থেকে আমরা দুটো জিনিস আমরা বুঝতে পারি, একটা হচ্ছে সোভিয়েত প্রভাব, আরটা হচ্ছে তেনার জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে যায়। মোটামুটি মেজবাউল আলম আঞ্জুম সওদাগর তো প্রেক্ষাপটটি তুলে ধরলেন। চতুর্থ সংশোধনীতে আসলে আমরা তো বলার জন্য বলি চতুর্থ সংশোধনী, আসলে সেখানে মূলত কি কি কন্টেন্ট ছিল সেই জায়গাটি যদি একটু পরিষ্কার করতেন অধ্যাপক নজরুল ইসলাম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মাধ্যমে বৈশাখী টেলিভিশনের দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়। মূলত চতুর্থ সংশোধনী ছিল একটা প্যাকেজ, যে প্যাকেজের একটা বিষয় প্রফেসর মেজবা কিছুটা আলোকপাত করেছেন, বাকশাল। তো এই প্যাকেজটা কি বেসিক্যালি? এই প্যাকেজটা হচ্ছে যে সংবিধানের যে আমাদের বেসিক স্ট্রাকচার, যেটা 1972 সালের সংবিধানের কথা আমি বলছি, যেটা ছিল সেটাকেই ওলটপালট করে দেয়া হয়, অর্থাৎ বেসিক স্ট্রাকচারকে নষ্ট করে দেয়া হয়। সেটা কি? সেটা হচ্ছে যে আমরা জানি যে রাষ্ট্রের 3টা অর্গান থাকে, এক্সিকিউটিভ, লেজিসলেচার এবং জুডিশিয়ারি, অর্থাৎ নির্বাহী বিভাগ, তারপরে আইন বিভাগ এবং বিচার বিভাগ। এবং এই 3টা বিভাগের মাধ্যমেই প্রশাসন ব্যবস্থা পরিচালিত হয়, রাষ্ট্র পরিচালিত হয় মূলত। দেখুন, এখানে এক্সিকিউটিভ বিভাগকে এত ক্ষমতা দেওয়া হয়, পার্টিকুলারলি প্রেসিডেন্টকে, অন্য 2টি বিভাগের উপর অর্থাৎ লেজিসলেচার এবং জুডিশিয়ারির উপরে এত নিয়ন্ত্রণ, এত কর্তৃত্ব দেওয়া হয়, যে কারণে এটা এক ধরনের প্রেসিডেন্টের একনায়কত্ব অথবা স্বেচ্ছাচারিতা, স্বৈরাচারিতা অথবা আরেকটু বললে ফ্যাসিবাদ তৈরি করে। সেটা কিভাবে? সেটাকে যদি আমরা দেখি তাহলে এইভাবে বলতে পারি যে প্রেসিডেন্ট এত ক্ষমতাবান হন বিভিন্ন দিক থেকে। প্রথম কথা হচ্ছে যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে এখানে যাওয়া হয়েছে, এটা কিন্তু দোষের না, কারণ প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টও এস্টাবলিশড একটা ডেমোক্রেটিক ফর্ম, তো কাজেই সেটা হতে পারে। কিন্তু এইটা
যে কনভেনশনাল যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট সেটা ছিল না। এজন্য আমরা এটাকে বলি যে সোকল্ড প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। এর কারণ কি? এর কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে থিওরি অফ সেপারেশন এটা 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 অ্যাপ্লাই করা হয়, অর্থাৎ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। রাষ্ট্রের 3টা ব্রাঞ্চ আলাদা আলাদাভাবে তাদের দায়িত্ব পালন করবে, এক ব্রাঞ্চ আর এক ব্রাঞ্চের কার্য করার ক্ষেত্রে হস্তক্ষেপ করবে না। কিন্তু এখানে সেটা হয় নাই। এখানে এক্সিকিউটিভ তো আছেই, এক্সিকিউটিভের অধীনে বরং লেজিসলেচার এবং জুডিশিয়ারিকে নেওয়া হয়েছে। মূলত চতুর্থ সংশোধনীর মধ্যে তিনি একটি তো আমরা বুঝলাম যে তিনি সংসদীয় শাসন ব্যবস্থা বাতিল করলেন, এটি পরিষ্কার। কিন্তু এর পরের ধাপগুলো কি ছিল, কি কি আর সেখানে সন্নিবেশিত ছিল? না, এখানে প্রথম কথা হচ্ছে যে, এটা আমি একটু শেষ করি। প্রথম কথা হচ্ছে যে, যেমন আমি যেটা বললাম যে সেপারেশন অফ পাওয়ার ছিল না। মার্কিন যুক্তরাষ্ট্রের ফাউন্ডিং ফাদার্সরা তারা এইটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন 1789 সালে, যে সেপারেশন অফ পাওয়ার, যেটা মন্টেস্কু 1762 সালে তার এক বইয়ের মধ্যে স্পিরিট অফ লজের মধ্যে এই তত্ত্ব দিয়েছেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ফাউন্ডিং ফাদার্সরা চিন্তা করলেন যে এইভাবে যদি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি আমরা অ্যাপ্লাই করি তাহলে প্রত্যেকটি বিভাগের একটা স্বৈরাচারী হওয়ার প্রবণতা তৈরি হতে পারে। সেই কারণে এটাকে আবার চেক দেওয়ার জন্য, যাতে কোনো বিভাগ, সেটা পার্লামেন্ট হোক অথবা এক্সিকিউটিভ হোক অথবা লেজিসলেচার হোক, স্বৈরাচারী হতে না পারে, সে কারণে তারা আরেকটা ব্যবস্থা অন্তর্ভুক্ত করলেন, যেটাকে বলি আমরা চেকস অ্যান্ড ব্যালেন্স। অর্থাৎ প্রত্যেক বিভাগকে সামহাও একটা নিয়ন্ত্রণ করতে পারবে, যাতে করে তার স্বেচ্ছাচারী স্বৈরাচারী হতে পারবে না। এটা তো এখানে নাই। সেকেন্ড হচ্ছে যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টেও প্রেসিডেন্ট ইজ অলওয়েজ ইলেক্টেড বাই দ্য পিপল, জনগণের দ্বারা প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। কিন্তু এখানে কি করা হলো? এখানে ওনাকে প্রেসিডেন্ট বানানো হলো যে শেখ মুজিবুর রহমান সাহেব প্রেসিডেন্ট হবেন এবং ফর অ্যান ইনডেফিনিট পিরিয়ড অফ টাইম। এটা খুব ইন্টারেস্টিং। ধরো যদি একটা লোক প্রেসিডেন্ট হয়ে গেছে, আমরা ধরে নিয়েছি, এখন ধরা হলো সে প্রেসিডেন্ট, এরপরে তার আর কোনো নির্বাচন লাগবে না, জনগণের ম্যান্ডেট নিতে হবে না। তো এটা একটা অদ্ভুত একটা ব্যবস্থা। তো কাজেই এই কারণে এটা 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 প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টও না। এবং থার্ডলি যেটা বলা হলো সেটা হলো যে প্রেসিডেন্ট তো ইনডেফিনিটলি তিনি প্রেসিডেন্ট থাকবেন, পার্লামেন্টের অবস্থা কি হবে? এবং এখানে অটোমেটিক্যালি বললো যে পার্লামেন্টও অটোমেটিক্যালি তাদের এক্সটেনশন হবে এবং পার্লামেন্টেরও আর নির্বাচন লাগবে না, কাজে এখানে পার্লামেন্ট নেই। এখন আপনি আসেন যে তাহলে পার্লামেন্টের অবস্থা কি হয়েছে? পার্লামেন্ট টোটালি প্রেসিডেন্টের অধীনে নিয়ে যাওয়া হয়েছে। সেটা কিভাবে? যে এমনকি 72 সালের সংবিধানেও পার্লামেন্ট যদি কোনো আইন পাশ করত, ইউজুয়ালি প্রেসিডেন্ট সেখানে বাধা দিতে পারতেন না, প্রাইম মিনিস্টার বাধা দিতে পারতেন না। অর্থাৎ পার্লামেন্ট যদি আইন পাশ করত, যদি প্রধানমন্ত্রী যদি মনে করতেন যে না এই আইন আমি আরও একটু ধরে রাখতে চাই, অথবা আবার আমি আমার নোট দিয়ে পার্লামেন্টে পাঠাবো, দ্বিতীয়বার যদি পার্লামেন্ট আবার ওই আইন পাশ করে, তাহলে প্রেসিডেন্ট ইজ বাউন্ড টু সাইন অন দ্যাট বিল, এবং ওই বিল তখন পাশ হয়ে যাবে। কিন্তু চতুর্থ সংশোধনীর মাধ্যমে বলা হলো যে পার্লামেন্ট যদি কোনো আইন পাশ করে, বিল পাশ করে, সেটা আইনে পরিণত হতে হলে প্রেসিডেন্টেরই লাগবে, সাইন লাগবে, এবং প্রেসিডেন্ট যদি ওটাকে ভেটো দেন আর ওটা আইনে পরিণত হবে না। তাহলে তার মানে হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছে অ্যাবসলিউট ভেটো পাওয়ার। কে তখন ক্ষমতার উৎস, জনগণ না রাষ্ট্রপতি? রাষ্ট্রপতি অ্যাবসলিউটলি, জনগণের তো ক্ষমতাই নাই, জনগণ তো নাই। বাংলাদেশের নাম ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এরকম যদি, তাহলে তো এটা তো ইন দ্য নেম, জাস্ট গণপ্রজাতন্ত্রী, এটা তো নামে ছিল। আমি তো বললাম যে পার্লামেন্টের কোনো ক্ষমতা নাই। তারপর পার্লামেন্টে যেমন আরেকটা আমি বলি, এটা তখনও তো সংবিধানে ছিল জনগণই সকল ক্ষমতার উৎস। হ্যাঁ ছিল, তো সংবিধানে তো ইভেন আপনি যদি 72 সালের সংবিধানও দেখেন, 72 সংবিধান নিয়ে অনেক সমালোচনার অনেক জায়গা আছে, আমরা করতে পারি। তো কিন্তু 72 সালের সংবিধানও যদি ফলো করতো তাহলে তো বাকশাল হয় না। কারণ 72 সালের সংবিধানে তো বহুদলীয় গণতন্ত্রের কথা বলা ছিল। 72 সালের সংবিধান তো বলে নাই যে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। এবং ইভেন আওয়ামী লীগকে তো এই আওয়ামী লীগও নিষিদ্ধ করলো, কারণ যখন চতুর্থ সংশোধনী হলো তখন আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগ তো তখন গন। সেখানে হলো বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, যেটা আওয়ামী লীগ না। এরপরে জুডিশিয়ারির কথা একটু বলতে হয়। জুডিশিয়ারির অবস্থা কি হয়েছিল? জুডিশিয়ারিতে অ্যাবসলিউটলি কন্ট্রোলে চলে আসছে প্রেসিডেন্টের। তার কি কোনো আলাদা ভিশন ছিল বা মিশন ছিল? হতে পারে এমন যে কোনো সুনির্দিষ্ট ভিশন থেকে তিনি করেছিলেন যে না, এটা একটা নাকি পরিস্থিতি সামাল দেওয়ার কোনো প্রেক্ষাপট? এটা তো যেটা প্রফেসর মেজবা বললেন যে একটা হলো ইন্টারনালি তো করাপশন, মিসম্যানেজমেন্ট, ব্যাড গভর্নেন্স, এগুলি তো ছিলই। তারপরে ৭৪ দুর্ভিক্ষ, সব কিছু মিলিয়ে স্বজনপ্রীতি, দুর্নীতি, এগুলি তো মানে র্যান্ডম ছিল আর কি, আনব্রিডলড
করাপশন ছিল, এটি ইন্টারনালি ছিল। আরেকটা যেটা হচ্ছে যে সোভিয়েত ইউনিয়নের একটা প্রভাব ছিল, এই প্রেক্ষাপটটা ছিল। কিন্তু এখন কথা হলো তিনি কেন করলেন? তিনি করলেন এই কারণে যে তিনি বুঝছেন যে তাকে ক্ষমতায় থাকতে গেলে এরকম একটা কিছু করতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি ক্ষমতায় আসতে পারবেন না। আর তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যে আজীবন আমরা ক্ষমতায় থাকবো, যেটা আমরা এই গত 15 বছরে আমরা দেখেছি যে আমরা 2040 পর্যন্ত বা 2041 পর্যন্ত ক্ষমতায় থাকবো, এরকম একটা অবস্থা। এই আওয়ামী লীগ সরকার তো এই ধরনের কোনো সংশোধনী আনেনি, না, সব দলই ছিল। সংশোধনী তো আনার দরকার নাই। একটা হলো যেটাকে আমরা বলি ডিজুয়ারি, আইনগতভাবে, আর একটা হচ্ছে ডিফ্যাক্টো, যেটা বাস্তবে কার্যত। তা আওয়ামী লীগ কোনো সংশোধনী করে না, এরকমের কোনো আইন পাস করে না যে 41 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো, কিন্তু বাস্তবে তো তাই করেছে। আপনি 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 নির্বাচনগুলি দেখেন না, 2008 নির্বাচন আমি বাদ দিলাম, 2014 নির্বাচনে আমরা এই ইলেক্টেড হয়ে গেছে। আসবো, তার আগে আরেকটু জানার চিন্তা, যেটা তরুণ প্রজন্মের অনেকেই জানেন না, যেমন আমিও আসলে জানি না, আমি কখনো দেখিনি যে বাকশাল, এবং বাকশালের পরিণতি ছিল খুবই নিষ্ঠুর এবং ভয়ঙ্কর। তো সেই জায়গা থেকে এই যে বাকশাল গঠন এবং বাকশালের পরিণতি, এই জায়গাটা যদি একটু মেজবাউল আজম সওদাগর যোগ করেন। ভালো প্রশ্ন করেছেন। একটা বিষয় আমার মনে পড়ে গেল যে বাকশাল যখন গঠন করতে যাচ্ছেন, তার আগে আমরা সংবাদপত্রের তাজউদ্দিন আহমেদের বই থেকে বা ওনার মেয়ের লেখা থেকে একটা তথ্য পাওয়া যায়। তাজউদ্দিন আহমেদ একটা ফোন করেছিলেন শেখ মুজিবকে, ফোন করে বাকশাল বিষয়ে তিনি আলোচনা করতেছিলেন, এবং শেষ পর্যন্ত তিনি যে কথাটা বলে ফোনটা রেখে দেন, সেই কথাটা হচ্ছে এরকম যে বাই টেকিং দিস স্টেপ ইউ আর ক্লোজিং অল দ্য ডোরস টু রিমুভ ইউ ফ্রম ইউর পজিশন। মানে আপনার পজিশন থেকে আপনাকে যে সরানো যাবে তার কোনো দরজা আপনি আর খোলা রাখলেন না স্বাভাবিক ওয়েতে। এর থেকে তিনি তখন ধারণা করতে পেরেছিলেন তাজউদ্দিন আহমেদ যে বাকশালের কি পরিণতি হতে পারে। তিনি বললেন যে পিসফুল কোনো ওয়ে আপনি আর রাখলেন না, যে আপনাকে ক্ষমতা থেকে কীভাবে সরানো হবে, এবং শেষ পর্যন্ত গিয়ে কিন্তু আমরা দেখলাম সেটাই কিন্তু হয়েছিল। আর একটা বিষয় না বললেই নয়, বাকশালে যে প্রফেসর নজরুল যেটা ব্যাখ্যা করলেন যে কোন কোন বিষয়গুলো যে প্রাইম এলিমেন্ট ছিল বাকশালের, এগুলোকে কিন্তু আমরা একাডেমিক্যালি বলি যে আমরা যখন একটা বাড়ি তৈরি করি, একটা ঘর তৈরি করি, তো ঘরের কিন্তু কয়েকটা মেইন পিলার থাকে। পিলারটা ছাড়া তো আপনার ঘরটা টিকবে না। আপনি ঘরটা যত সুন্দর করে সাজান, যত ফার্নিচার বসান, কিচ্ছু থাকবে না যদি আপনার পিলার না থাকে। তাহলে উনি যে জিনিসগুলোতে হাত দিয়েছিলেন, যে জিনিসগুলোতে পরিবর্তন আনলেন, এগুলোকে বলা হয় যে বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। অর্থাৎ এই বেসিক স্ট্রাকচারে কখনো পরিবর্তন করা যায় না, কিন্তু সেই জিনিসগুলোতে তিনি পরিবর্তন আনলেন। এখন আমরা একাডেমিক্যালি যখন দেখি যে রাষ্ট্র গঠন করা হয় কেন, রাষ্ট্র গঠন করার কনসেপ্টটাই হচ্ছে যে এখানে জনগণের অধিকারকে রিকগনাইজ করা হয়, পাওয়ারকে চেক দেয়া হয়, চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি করা হয়, স্বৈরতন্ত্র যাতে প্রতিষ্ঠিত না হয় সেটার ব্যবস্থা করা হয়, এটার জন্য কনস্টিটিউশন তৈরি করা হয়, এবং জনগণকে রাষ্ট্রের মালিক বানানো হয়, যে জনগণের কথা মতো রাষ্ট্র চলবে, জনগণের সিদ্ধান্তে রাষ্ট্র চলবে। তো এটা যদি আপনার না থাকে, যে জায়গায় আপনার এটা নাই, সেটাকে কি আমরা কখনো রাষ্ট্র বলতে পারি? সেটা তো কোনো রাষ্ট্র না। অর্থাৎ সংবিধানের এই বেসিক স্ট্রাকচারগুলো ধ্বংস করার মধ্য দিয়ে যে বাংলাদেশ যে রাষ্ট্র, এই রাষ্ট্রটাকে তিনি আসলে ধ্বংস করে দিয়েছিলেন। তখন আর এটা কিন্তু রাষ্ট্র থাকলো না। কেন রাষ্ট্র থাকলো না? এখানে জনগণের কোনো মালিকানা নেই, এখানে জনগণের কোনো মৌলিক অধিকার নাই, এখানে কোনো ভোটাধিকার নাই, এখানে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া জনগণের কোনো অংশগ্রহণ নাই, এবং একজন ব্যক্তির সিদ্ধান্ত, একজন ব্যক্তির সকল ক্ষমতা, তিনি যেভাবে চাইবেন রাষ্ট্র সেভাবেই চলবে। এই রকম একটা ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হলো, এবং এই ধরনের ব্যবস্থাকেই কিন্তু বলা হয় ফ্যাসিজম। এবং ফ্যাসিজমকে কিন্তু তখন আমরা বলি এটাকে যে কনস্টিটিউশনাল ফ্যাসিজম, অর্থাৎ ফ্যাসিজমকে সাংবিধানিক রূপে, সংবিধানকে ব্যবহার করে ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করা হয়েছিল। এটি হচ্ছে, এবং সেটার পরিণতি কি হতে পারে সেটা আমরা যেমন 1975-এ দেখলাম, একইভাবে আমরা 2024-এও দেখলাম। নজরুল ইসলাম, আপনার কাছেও আসবো, আমরা ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, আমাদের এই আলোচনা ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার কিন্তু ফেসবুক এবং ইউটিউব পেজে, বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সেখানে কমেন্ট করে জানতে চাইতে পারেন, আমাদের অতিথিদের সঙ্গে
যোগাযোগ করতে পারেন, তাদের কাছে প্রশ্ন করতে পারেন। আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আবারও এই বাকশাল নিয়ে আলোচনায় যুক্ত হব। ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে আবারও স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ইউটিউব এবং ফেসবুক পেজে। আপনারা সেখানে কমেন্ট করতে পারেন, আমরা সেই কমেন্টের মাধ্যমে আমাদের অতিথিদেরকে প্রশ্ন করতে পারবো। অধ্যাপক নজরুল ইসলাম, আপনার কাছে আসতে চাচ্ছিলাম যে বাকশাল 1975 সালের যেই পরিস্থিতি 25শে জানুয়ারি এবং সেই বছরেই 15ই আগস্ট এটার একটি কালো অধ্যায় স্থাপিত হলো বাংলাদেশের ইতিহাসে, এবং সেই পরিণতিটা অনেকে বলেন যে এটি অত্যাবশ্যকীয় হয়ে পড়েছিল হয়তোবা, কারণ যেটি আপনি তাজউদ্দিন আহমেদের কথা বললেন। ঠিক আমরা যে গেল 15-16 বছরে যেই শাসন ব্যবস্থাটি দেখলাম, আমরা প্রথম একটি নির্বাচনের কথাই যদি বলি, আমরা এক ধরনের নির্বাচনের মধ্যে দিয়ে এগোচ্ছিল দেশ। 2014 সালে যে নির্বাচন সেখানে, এবং এরপরে 2018 সালে যে নির্বাচন, যেটাকে রাতের ভোট অনেকে বলে, এবং তারপরে ডামি নির্বাচন, অর্থাৎ যেটা আপনি ডিজায়ার এবং ডিফ্যাক্টো বললেন, যে ডিজায়ার হলো যে উনি 200টি আসন পেয়েছে আওয়ামী লীগ, আর ডিফ্যাক্টো হলো 355টি 47টি আসনই তার, মানে তার দলের তো অন্য। এইটার সাথে সাদৃশ্য কীভাবে, আদৌ কি সাদৃশ্য আছে আসলে বাকশালের সাথে এই শাসন ব্যবস্থার? দেখেন, আপনার এই প্রশ্নের জবাবে আমি বলবো যে বাকশাল এবং তার পরে যে বাকশালের যে পরিণতি, যেটা আপনি উল্লেখ করলেন 1975 সালের দুঃখজনক যে ঘটনা 15ই আগস্টের, সেখান থেকে আওয়ামী লীগ কোনো শিক্ষা নেয়নি, এটা হলো সত্য কথা। এবং বাকশালকে বা বাকশালের ভুলকে আওয়ামী লীগ রেকগনাইজ করেনি কখনই, বরং তারা আওয়ামী লীগের যে নেতৃত্বের যে সাইকি এবং যেটার ইম্প্যাক্ট গ্রাসরুট লেভেলের নেতাকর্মীদের মধ্যে ছিল, যে বাকশাল ওয়াজ রাইট, এবং শেখ মুজিবুর রহমান সাহেব বাকশাল করে ভুল করেন নাই। গ্রাসরুট লেভেলের নেতারা কি আসলেই বিশ্বাস করতো বাকশাল ইজ রাইট, নাকি না উপরের নেতারা বা তারা চিন্তা করতো? না, এটা বিশ্বাস কাউকে তো আমরা স্পষ্ট করে বলতে দেখিনি, কোনো নেতা বলেন নাই যে বাকশাল রাইট না। সেই কারণে আমরা ধরি না যে তারা তো এই সার্টিফাই, তারা তো অ্যাপ্রুভ করেছেন, তারা তো কেউ বলেন নাই, ভিন্ন মত পোষণ করেন নাই। এখন আপনার বেডরুমে বসে গোপনে গোপনে করতে পারেন, সেটা তো আমরা জানি না, কিন্তু ইন পাবলিক আমরা কাউকে দেখিনি যে কোনো নেতা বলছেন, কোনো জেলা লেভেলের, উপজেলা লেভেলের, এমনকি ইউনিয়ন লেভেলের নেতা বলছেন যে বাকশাল ঠিক ছিল না, এবং বলার আসলে ওই রকমের ঘাড় ও ওই রকমের বা বুকের পাটা এমন কি হতে পারে যে বাকশাল শব্দটা আমরা যত বেশি শুনেছি, বাকশালের ব্যাখ্যাটা তত বেশি শুনিনি? এরকম কি হতে পারে? না, সেটা তো বটি। ইভেন আপনি চতুর্থ সংশোধনী নিয়ে কথা বলছেন, চতুর্থ সংশোধনী নিয়েও তো কোনো আলাপ নাই। আলাপ সব পঞ্চম সংশোধনী নিয়ে, জিয়াউর রহমান সাহেব যেটা করছেন, যে সব জিয়াউর রহমান সাহেব সব শেষ করে দিচ্ছেন, এইটা করছেন, ওইটা করছেন, ইত্যাদি ইত্যাদি। তো চতুর্থ সংশোধনীতে রাষ্ট্রই শেষ, সংবিধান শেষ, সেটা নিয়ে কোনো আলাপ নাই। এখন আপনার ওই প্রশ্নে আমি আসতেছি যে আওয়ামী লীগ বাস্তবে গত 15 বছরে যেটা আপনি বললেন, সেখানে আইনগতভাবে বাকশাল ছিল না, কিন্তু বাস্তবে আমি বলি যে প্রো বাকশাল ছিল, ডিফ্যাক্টো বাকশাল প্লাস ছিল, এবং সেটাই বাস্তবায়ন করছে। কারণ আপনি দেখেন, আপনি এক্সিকিউটিভ দেখেন, সেখানে কে ছিল? সেখানে এক্সিকিউটিভে ওই বাকশালে শেখ মুজিবুর রহমান সাহেব ছিলেন, এখানে তার কন্যা শেখ হাসিনা ছিলেন, তাই তো? কারণ কোনো ব্যক্তি, আপনি দলের মধ্যে কি, শি ইজ দ্য চিফ অফ দ্য পার্টি, পার্লামেন্টের তিনি প্রধান, সংসদীয় নেত্রী তিনি, এরপরে তিনি প্রাইম মিনিস্টার, সব ক্ষমতা তার হাতে। তার দলের মধ্যে কোনো ডেমোক্রেসি ছিল না, অন্যান্য দলেও ছিল না, সেটা নিয়ে আলাপ আছে, কিন্তু তার দলের মধ্যে কোনো ডেমোক্রেসি ছিল না। কেউ তার ব্যাপারে কথা বলতে পারছে? কোনো নেতারা কথা বলতে পারছে? ইভেন আপনাকে আমি একটা উদাহরণ দিই, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন বাতিল হয়, সেই রাতে চিরঞ্জিত সেনগুপ্ত স্পষ্ট করে বলছেন যে আমরা এটা বাতিল করব না। পরে সেটা তার একক সিদ্ধান্তে বাতিল হয়ে গেল। এবং বাংলাদেশের ইতিহাসে কোনো নেতা, বাংলাদেশে এর আগেও স্বৈরাচার আসছে, আমরা দেখেছি, কিন্তু একাডেমিক্যালি পলিটিক্যাল সায়েন্টিস্টরা বলেননি যে ওয়ান ম্যান রুল অথবা ওয়ান পার্সন রুল। শেখ হাসিনার ব্যাপারে সেটা বলছেন, ক্রিস্টিয়ান ফেয়ার পলিটিক্যাল সায়েন্টিস্ট, তার লেখা পড়েন, সে বলছে যে ওয়ান ওয়েম্যান রুল। তো তার মানে এটাই তো বাকশাল, এবং মোর দ্যান বাকশাল। কোনো বিতর্ক আছে, কোনো আলাপ আছে? বাংলাদেশের পার্লামেন্টে কি হয়েছে? পার্লামেন্টে কি হয়, আপনি একটা বিল
বিল পার্লামেন্ট উত্থাপন করবেন, সেটা ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং, কমিটি পর্যায়ে যাবে, আবার তারপরে সেটা পার্লামেন্টে আসবে, সেটার উপরে ডিবেট হবে, ডিসকাশন হবে, সেখানে সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, সরকারি দল তাদের পক্ষে কথা বলবে, বিরোধী দল বিপক্ষে কথা বলবে। এখানে কোনো বিরোধী দলই তো ছিল না। জাতীয় পার্টি কি বিরোধী দল ছিল? জাতীয় পার্টি কি বিরোধী দল আপনি মনে করেন? জাতীয় পার্টি বিরোধী দল? আপনি কেমন বিরোধী দল হয়? আমি বলি যে জাতীয় পার্টির নেতা, যিনি বিরোধী দলীয় নেতা, পার্টি, জাতীয় পার্টি, তারা বিরোধী দল। আবার বিরোধী দল হলে ক্যাবিনেটে আবার তারা থাকে কিভাবে? জাতীয় পার্টির নেতারাই তো ক্যাবিনেটে ছিলেন, সরকারি দলের মন্ত্রী ছিলেন। তারা বলেছেন যে তারা গঠনমূলক সমালোচনা করেন। গঠনমূলক সমালোচনা কোনটা ভাই? আমি তো এটা কিছু বুঝি না যে গঠনমূলক সমালোচনা মানে কি। তারা এমন কি করছেন, কোন একটা জায়গায় বলছেন সরকারের সমালোচনা করছেন, এবং সেটা যদি করতেন তাহলে তো এই অবস্থা হতো না। তারা একবারও তারা বলছেন যে জাতীয় পার্টি বলছে যে এই যে নির্বাচন হচ্ছে 2014, 2018, 2014তে তো আনকন্টেস্টেড মোর দ্যান 150 ক্যান্ডিডেট ইলেক্টেড হয়ে গেল, হুইচ ইজ আনপ্রেসিডেন্টেড ইন দ্য হিস্ট্রি অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি। নেভার, কোনো দেশ এরকমের ঘটে নাই। এরপরে সেকেন্ড হচ্ছে যে 2018 সালে নির্বাচন কি হচ্ছে, আমরা তো বলি লাইলাতুল ইলেকশন, রাতের, এবং এভরিবডি নোজ ইট। এটা কোনো সিক্রেট, ওপেন সিক্রেট ব্যাপারও না। রাতের বেলা 60%, 70% সব কাটা হয়ে গেছে ভোট। জাতীয় পার্টি বলছে যে আপনারা বা বিরোধী দল, আপনি যদি তাদেরকে বিরোধী দল বলেন, একজনও বলছে যে এই নির্বাচন হয় না, এভাবে নির্বাচন হতে পারে না। 2018 সালে তো বিরোধী দল ছিল, বিএনপি সেখানে জয়েন করেছিল, বিরোধী দল ছিল, তারা বলতে পারে। 2018 সালে বিএনপি কয়জন, 7টা না 8টা আসন পেয়েছিল, তাই তো? এবং তারাও তো পার্লামেন্টে আসলে যায় নাই, তারাও পার্লামেন্টে যায় নাই। তারা বলছে যে নির্বাচন সুষ্ঠু হয় না। এখানে আমি তাদের সমালোচনা করি, কিন্তু তাদের উচিত ছিল ওখান থেকে পদত্যাগ করা, সেটাও তারা করে নাই। না, করেছিল 4 বছর পরে করেছিল, অনেক পরে, সেটা তো অনেক পরে, 4 বছর মানে একবারে শেষ পর্যায়ে, তাই না? আমরা যে আলোচনাটি করছিলাম, আবারও আমাদেরকে ছোট্ট একটি বিরতি নিতে হবে। মেজবাউল আজম সওদাগর, আপনার কাছে আসবো আমরা, যে গেল 15 বছরের শাসনের সঙ্গে বাকশালের আদৌ কোনো সাদৃশ্য আছে কিনা। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারের ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আবারও মূল আলোচনায় যুক্ত হব। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আবারও স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাকশাল দিবস। আজকে 1975 সালের এই দিনে বাকশাল গঠন করা হয়েছিল সব দল নিষিদ্ধ করে, একদলীয় শাসন ব্যবস্থা এবং সংসদীয় শাসন ব্যবস্থা বাতিল করে, চতুর্থ সংশোধনীর মাধ্যমে। আমাদের এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হচ্ছে ইউটিউব এবং ফেসবুক পেজে। আপনারা বৈশাখী টেলিভিশনের ইউটিউব এবং ফেসবুক পেজে যুক্ত হতে পারেন, সেখানে কমেন্ট করতে পারেন। জি, মেজবাউল আজম সওদাগর, আমরা যে কথাগুলো বলছিলাম যে আসলে শেষ যে 15 বছরের যে শাসন ব্যবস্থা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ এবং ছাত্র জনতার যে আন্দোলন, এর প্রেক্ষাপটের জায়গায় বাকশালের সাথে কি কোনো সাদৃশ্য আছে? থিওরিটিক্যালি এটাকে যদি আমরা দেখি, তাহলে আমি কমপ্লিট একটা সাদৃশ্য আমি দেখতে পাই। কিভাবে দেখতে পাই আপনাকে একটু আমি এটা ব্যাখ্যা করতে চাই। যেমন প্রফেসর নজরুল যেমন ব্যাখ্যা করলেন প্রথমে এলিমেন্টসগুলা, পার্লামেন্ট কেমন ছিল সেখানে, জুডিশিয়ারি সেখানে কেমন ছিল, সংবাদপত্র কি হয়েছিল, তারপর আপনার ফান্ডামেন্টাল রাইটস কি হয়েছিল, সবগুলো মিলে যদি দেখেন আপনি, তাহলে মোটা দাগে কথাটা দাঁড়ায় যে একজন ব্যক্তি হচ্ছে সব কিছু, আর কারো কোনো কিছু এখানে কোনো অধিকার নেই, কোনো কথা বলার রাইট নেই। এটা হচ্ছে বাকশালের কথা বলে। এখন আসেন এবার আপনি 15 বছরের শাসনে। 15 বছরের শাসনে কিন্তু এই কথাটা সাংবিধানিকভাবে আগে যেমন বলা হয়েছিল এই বিভিন্ন এলিমেন্টসে বাকশালে, এবার সাংবিধানিকভাবে ওইভাবে বলা না হলেও এর সিমটমগুলো আপনাকে একটু বলতে চাই। সারা দেশে একটা জিনিস প্রচার করা হয়েছিল, উনি সবসময় বলেন, দেখবেন যে আমার বাবা দেশ স্বাধীন করেছে, এই দেশ আমার, এই কথাটা উনি সবসময় বলতেন। এখানে আপনি একটা মিল পাইলেন। তারপর সবচেয়ে চমৎকার যে কথা বলতেন, বিকল্প নাই, দেশকে ওন করতেই পারেন তিনি, তার দেশ। হ্যাঁ, তার দেশ, কিন্তু তার একার, জনগণের না। যেমন স্টুডেন্টরা কি বলতো জুলাই গণ অভ্যুত্থানে, আমার ছাত্ররা বলে, স্যার আমরা তো ভাড়াটিয়া, আমাকে এইভাবে বলতো, আমরা তো ভাড়াটিয়া, উনি সব কিছু। তার মানে কি, দেশের জনগণের যে মালিকানা সেটাকে তিনিও স্বীকার করতেন না, এবং যে জনগণের মালিককেও এটা বুঝাই দিয়েছেন যে এই দেশ তোমাদের না, আমি যা বলবো তাই। এটা প্রতিষ্ঠিত করা হয়েছিল। এই জন্য বলতো যে বিকল্প নাই, আমার কোনো বিকল্প নেই। আচ্ছা, এটা গেল। তারপর দেখেন ফ্যাসিবাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সমস্ত রাষ্ট্র পৃথিবীর অথরিটারিয়ান স্টেট, এদের দিকে আপনি তাকালে একটা জিনিস দেখবেন, ছবি দিয়ে একটা রাজনীতি হয়। অর্থাৎ
দুইটা ছবি ছিল, একটা হচ্ছে ওনার ফাদারের শেখ মুজিবুর রহমান সাহেবের, আর একটা ওনার ছবি। এই ছবি দিয়ে কি করা হয়েছিল, সারা দেশের অফিস আদালত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা জায়গায় এই ছবি রাখতে হবে এবং এই ছবির অবমাননা করা যাবে না, সেজন্য রাষ্ট্রীয়ভাবে আইন তৈরি করা হয়েছিল। ইভেন আমি তো সবসময় ভয় পাইতাম যে আমি যে চেয়ারে বসি, উপরে যে ছবিটা আছে, কোনো সময় যদি এই ছবিটা মানে বাতাসেও ভেঙে পড়ে যায় তাহলে সমস্ত দোষ আমার হয়ে যাবে, ওই ছবি ভেঙে পড়লো কেন। আমি একজন রাষ্ট্রের নাগরিক হিসাবে আমি 24 ঘন্টা এই ভয় পেতাম আমি। এবং আমার অফিসে এমন হয়েছিল যে ছবিটা একবার ওই ওয়ালে আপনার ওয়াল দিয়ে পানি এসে ছবিটা একটু ডিসকালার্ড হয়ে গেছিল, সেটার জন্য আমি ভীত ছিলাম। ছবির সাথে আসলে বাকশালের কোনো হ্যাঁ, সম্পর্ক আছে কিনা? না, বাকশালের ছবির সাথে দারুণ একটা সম্পর্ক। ছবিটা টাঙ্গানোর মধ্য দিয়ে দেখানো হয় এটা যে যার ছবি টাঙ্গানো হচ্ছে তিনি হচ্ছে দেশের মালিক, তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, মানে তার বিরুদ্ধে যাবে না, তার ছবিটাকেও অবমাননা করা যাবে না। না, এমনিতে সাধারণত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে কিন্তু সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকের ছবি থাকে। হ্যাঁ, থাকে। তো উনি তো রাষ্ট্রের মালিক না। রাষ্ট্রের মালিকের ছবি, রাষ্ট্রের মালিক কাকে বলা হয়? একটা ডেমোক্রেটিক স্টেটে হেড অফ দ্য স্টেটকে, পার্লামেন্টারি ফর্মস অফ গভর্নমেন্টে হেড অফ দ্য স্টেট হচ্ছে দ্য প্রেসিডেন্ট, টাইটুলার হেড অফ দ্য স্টেট, তাকে সবাই অনার করে, তার ছবি থাকবে, হেড অফ দ্য স্টেটের ছবি। কিন্তু এখানে তো সেটা করা হয়নি যে হেড অফ দ্য স্টেটের ছবি থাকবে, সেটা তো করা হয়নি। এটা গেল একটা দিক। আরেকটা দিক আপনি বলে এই প্রসঙ্গটা শেষ করব, সেটা হচ্ছে বর্তমান সময়ে আমরা দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিভাবে বাধ্য করা হতো, ছাত্ররা যে এত ত্যক্ত বিরক্ত ছিল কারণ কে, ছাত্রলীগের উপরে। এই ছাত্রলীগ এই বাকশালে যোগদান করার জন্য প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কি পরিমাণ চাপ প্রয়োগ করেছে, আপনি যদি ওই সময়কার পত্রিকাগুলো বের করেন, এখনো লাইব্রেরিতে গিয়ে আপনি যদি বের করেন আপনি দেখতে পারবেন যে বাধ্য করেছে। এবং 15ই আগস্টের দিন পর্যন্ত, 15ই আগস্টের আমি যতটুকু জানি যে 4 থেকে 5 দিন কি 7 দিন আগে পর্যন্ত একটা হিসাব পাওয়া যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাত্র 15 জন শিক্ষক বাকি ছিল যে বাকশালে যোগদান করেনি, জোরপূর্বক যোগদান করা হয়েছে। ঠিক আছে, আপনি একটা রাজনৈতিক দল করলেন, তার মানে কি এটা নাকি যে সব মানুষকে ওই দলে যোগদান করতে হবে? এই সময় এসে ঠিক একই ধরনের ঘটনা ঘটেছিল। উনি সমস্ত বিরোধী দলগুলোকে আদারিং করে শেষ করে দিয়েছিলেন। আদারিং বলতে যে তোমরা কিছু না, তোমাদের কথা বলার কোনো, তোমরা রাস্তায় নামতে পারবে না, তোমরা কথা বলতে পারবে না, এখানে দল হচ্ছে একটাই, আওয়ামী লীগ। এবং দেখতেন যে জয় বাংলা বলে ওই মারামারি করতে। একটু নজরুল ইসলামের কাছে আসতে চাই একটি বিষয়, সেটি হলো যে বাকশালের আরেকটি ধাপ ছিল যে সংবাদপত্রগুলো বন্ধ করে দেওয়া এবং 4টি সংবাদপত্র রেখে আর সবগুলো সংবাদপত্র বন্ধ করে দেওয়া এবং ওই 4টিও রাষ্ট্রীয়করণ, রাষ্ট্রায়ত্ত খাতে নিয়ে নেওয়া। ঠিক এই মুহূর্তে যখন ছাত্র জনতার অভ্যুত্থান চলছিল, আন্দোলন চলছিল, আমরা কিন্তু কনভেনশনাল যে মিডিয়া টেলিভিশনগুলো দেখতাম, সেখানে কিন্তু ছাত্র জনতার উপর যেই হামলা হচ্ছে, মারা যাচ্ছে, সেই খবরগুলোকে সেইভাবে দেখিনি। এটার সাথে কোনো সাদৃশ্য আছে কিনা? সাদৃশ্য তো ডেফিনেটলি আছে। সাদৃশ্যটা হচ্ছে এই, মানে গণমাধ্যমগুলোও এক ধরনের নিয়ন্ত্রণের মধ্যে ছিল কিনা? আধুনিক অবশ্যই ছিল, গণমাধ্যম নিয়ন্ত্রণে তো ছিল বলেই তো অনেকগুলি টেলিভিশন চ্যানেল বন্ধ হয়ে গেছে। চ্যানেল 1 বন্ধ ছিল, দিগন্ত টেলিভিশন বন্ধ, তারপরে ইসলামিক টেলিভিশন বন্ধ, পিস টিভি যেটা সেটা বন্ধ। আমার দেশ যে পত্রিকাটি ছিল, সম্পাদক মাহমুদুর রহমান সাহেবকে যে কিভাবে নিপীড়ন নির্যাতন করা হয়েছে সেটা তো দেশবাসী দেখছে। আমার দেশের অফিস তছনছ করা হয়েছে। তা আপনি যদি নিয়ন্ত্রণ না করেন তাহলে এগুলি কেন করবেন? তো এরপরে হচ্ছে যে বাকি যে সংবাদপত্র বলি অথবা টেলিভিশনগুলি বলি, তারা নিজেরাই সেলফ সেন্সর্ড হয়েছে, এটা বলতে হবে। অর্থাৎ তারা বুঝছেন যে আমরা যদি সংবাদপত্রের যে নীতি, যে এথিক্স, সেটা যদি অনুসারে আমরা চলি, সংবাদপত্রের স্বাধীনতা অনুযায়ী যদি আমরা চলি, তাহলে আমাদেরও এই রকমের পরিণতি ভোগ করতে হবে। তো কাজেই তারা চেষ্টা করেছেন ওই সীমার মধ্য থেকে সেলফ সেন্সর্ড হয়েছেন, তারা সেলফ সেন্সরশিপ আরোপ করেছেন। ওটা 4টা সংবাদপত্র তখন নিষিদ্ধ করা, সারা সব সংবাদপত্র নিষিদ্ধ করা হয়েছিল। সেই 4টা আপনি জানেন যে দৈনিক বাংলা, ইত্তেফাক, তারপরে বাংলাদেশ টাইমস এবং বাংলাদেশ অবজারভার, এই 4টি সরকারি মালিকানাধীন। তাদের সরকারি মালিকানাধীন পত্রিকা, তাদের তো অটোনমি নাই, স্বায়ত্তশাসন নাই, তারা তো সরকারের সমালোচনা করতে পারবে না। এখন সংবাদপত্রের কাজটা কি, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংবাদপত্র বা মিডিয়ার কাজ হচ্ছে টু চ্যালেঞ্জ দ্য পাওয়ার, যেটা একইভাবে একটু আগে আলোচনা আসছে যে ইন্টেলেকচুয়ালদের কাজ, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কাজ। তারা ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে, ক্ষমতাকে সার্টিফাই করবে না, ক্ষমতাকে ওয়ারশিপ করবে না। কারণ পাওয়ার ইজ এ ডেঞ্জারাস থিং।
প্রধানমন্ত্রীর ভালো জিনিস। সংবাদ সম্মেলনগুলো কি এটার উদাহরণ হতে পারে? ডেফিনেটলি উদাহরণ হতে পারে। সেখানে- আমরা সাংবাদিককে, আপনি ইভেন মার্কিন প্রেসিডেন্ট যখন সংবাদ সম্মেলন করে, আপনি জানেন, আপনি দেখেছেন এবং মানুষ জানে যে তাকে কি রকমের হিমশিম খেতে হয়, সাংবাদিকরা এত চ্যালেঞ্জ ছুড়ে দেন। এটাই তো সাংবাদিকতা, যে প্রধানমন্ত্রী পাওয়ার নিয়ে ডিল করতেছে। এখানে ব্যক্তিও না, আমি ব্যক্তিকেও বলছি না, হু এভার শি ইজ অর হি ইজ, প্রধানমন্ত্রীর ক্ষমতা, কারণ পাওয়ার টেন্ডস টু করাপ্ট অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। এটা লর্ড অ্যাক্টন বহু আগে বলে গেছেন। জন স্টুয়ার্ট মিল একজন প্রখ্যাত একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট, উনি সেই 19th সেঞ্চুরিতে বলে গিয়েছেন যে পাওয়ার ইজ ইটসেলফ ইললেজিটিমেট, ক্ষমতা হচ্ছে নিজেই অবৈধ। তার মানে ক্ষমতার প্রবণতা হচ্ছে দুর্নীতি করা, অন্যায় করা। সেটাকে চেক দিতে হবে। সেটাকে চেক দিবে কে? সেটাকে চেক দিবে অন্যতম, যেটাকে এখন রাষ্ট্রের ফোর্থ স্টেট বলা হয়, মিডিয়া। মিডিয়া দিবে, ইন্টেলেকচুয়াল বা সিভিল সোসাইটি, তারা এটা করবে। কিন্তু এখানে সংবাদ আমরা তো দেখছি এই 15 বছরে এই ইন্টেলেকচুয়ালদের কাজ কি ছিল আসলে? না, এই 15 বছরে ইন্টেলেকচুয়ালদের কাজ যা ছিল তার উল্টোটা করছে সবাই, ইনক্লুডিং যেমন আমি বলি যে কোনো ইন্টেলেকচুয়াল এই ভোট নিয়ে কথা বলছে, যে রুল অফ ল যেটা আমরা বলি, আইনের শাসন, যে অন্যায় যে অবিচার সমাজে ছিল, এটা নিয়ে কেউ না, কেউ বলেছেন কথা তো, বলছে? কোথাও তো আসলে প্রমাণ করা যায়নি যে ভোটটি রাতে হয়েছে, কোথাও প্রমাণ হয়নি যে না না, এগুলি কি আর কি প্রমাণ করার দরকার আছে? এগুলি তো আর প্রমাণ করার দরকার নেই। ইন্টেলেকচুয়ালরা এরকমের এখানে একেবারে কংক্রিট এভিডেন্স নিয়ে কোনো আসার তো দরকার নেই। এটা এভরিবডি নোজ ইট। এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের আমাদের সাথে তো কথা হতো, তারাই তো বরং হয়ে লজ্জা পেত যে এগুলি কি করতেছে, একটু রয়ে সয়ে করতো অন্তত। তো সেই কাজটা তো করে নাই। এবং 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 মিডিয়ার, আপনি যেটা বললেন যে মিডিয়ার যে সাংবাদিকরা, আই এম সরি উইথ ডিউ রিগার্ডস, সাংবাদিকরা অনেক তাদের ধরনের লিমিটেশন থাকে, তারা অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কাজ করেন, এখানে মালিকের ব্যাপার থাকে, ইত্যাদি ইত্যাদি অনেক ব্যাপার এখানে থাকে। কিন্তু তারপরও তো তারা তো পারেন নাই, সেই জায়গাটা তো, স্পেসটা তো দিতে হবে, সেটা তো দেওয়া হয় নাই। এবং কিছু কিছু সাংবাদিক বা সংবাদকর্মীকে আমরা দেখেছি যে অত দূর না গেলেও পারতেন তারা, যেভাবে তোয়াজ করে, না, দেখুন, সাংবাদিকরা তো আর দেশের বাইরের কেউ না, যদি আগুন পতিতালয় লাগে দেবালয়ও লাগবে। এক্স্যাক্টলি এই জন্য, যেমন আপনি 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 ধরেন, যদি আপনি একজন সংবাদকর্মী হন, আমি একজন শিক্ষক, তার কাজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্পর্কে আমি সমালোচনা করছি। আমি যেমন আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকেও দেখেছি এই 15 বছরে। হ্যাঁ, দেখেছেন তো আপনি। আপনাকে একটা উদাহরণ দেই, এটা আমি ব্যক্তি জায়গা থেকে যাচ্ছি না, মানে 15 বছরে আসলে সবগুলো প্রতিষ্ঠানগুলো এই নাই, এখানে ফেনোমেনা দেখা গেছে। এখানে ছিল না। তার কারণ হচ্ছে সিভিল সোসাইটি ডেভেলপ করতে হয় এখানে, সব পলিটিক্যাল সোসাইটি, এবং এটা একটা বেস্টেড ইন্টারেস্ট গ্রুপ তৈরি হয়ে গেছে যে আমি যদি সরকারের সমালোচনা করি তাহলে আমি এই স্বার্থটা পাবো না, আমি ভাইস চ্যান্সেলর হতে পারবো না, আমি ইউজিসির চেয়ারম্যান মেম্বার হতে পারবো না, আমি পাবলিক সার্ভিস কমিশনে যেতে পারবো না, আমি ব্যাংকের কোনো এমনও তো হয়েছে যে যেতে পারবো না, তার রানিং চাকরি, সেই চাকরিটাই থাকে নাই, তাকে জেলে যেতে হয়েছে, তাকে 2 লাইনের একটা ছড়া লেখার জন্য একজন লেখককে জেলখানায় মারাও যেতে হয়েছে। সেটাই হয়েছে। তো আপনি তারপরে 57 যে আইন, যে আপনি যে ওই যে আইসিটি আইন, যেটা 57 আইন, তো এটা একটা কালো আইন না? আপনি শোনেন, আমি আপনাকে বলি, পৃথিবীর ইতিহাসে যদি কয়েকজন রাষ্ট্রনেতার কথা বলেন, মহাত্মা গান্ধী, আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, নেলসন ম্যান্ডেলা, এদের কথা আপনি বলবেন না? এদের কেউ এরকমের আইন করছে যে তার সমালোচনা করা যাবে না? পলিটিশিয়ান বা শাসক যারা, তারা ভালো কাজ করে, খারাপ কাজ করে, এবং তাদের সমালোচনা থাকে, তাদের সমালোচনা করবে না? সমালোচনা করবে কৃষকের, শ্রমিকের। কিন্তু আপনি যখন পাওয়ার যারা প্র্যাকটিস করে তাদের সমালোচনাটাকে বন্ধ করে দেন, তখন তো আর কিছু রাষ্ট্রে থাকে না। ভয়, ইট ওয়াজ টোটালি এ ক্লাইমেট অফ ফিয়ার, যে একটা ক্লাইমেট অফ ফিয়ার তৈরি করা হয়েছে যে তুমি নিজেই সংযত হয়ে যাবা, তুমি নিজেই সেন্সর হয়ে যাবা। মেজবাউল আজম সওদাগর, শেষ প্রান্তে আপনার জন্য 2 মিনিট সময়। কি বলবেন, বাকশাল কি আসলে আধুনিক বাকশাল বা পরিণতি, ওই বাকশালের পরিণতি আমরা দেখেছি, এখন তো বাকশাল নেই, তবুও এই ধরনের দুঃখজনক পরিণতি কেন হলো? আর এখান থেকে আগামী দিনের রাজনীতিবিদদের শিক্ষণীয় কি, তাদের সতর্কতা কি? এটাকে আমরা এখন সবাই বলছি ফ্যাসিজম, তখন বলতাম একটা বাকশাল তো অফিসিয়ালি বলা হয়েছিল, আর এবার এটাকে আমরা বলছি ফ্যাসিজম। ফ্যাসিজমের পরিণতি যেটা হলো আমরা দেখলাম 5 আগস্টে, এটা হতে বাধ্য এই কারণে যে ফ্যাসিজম কিন্তু এই যে দমন পীড়নগুলো চালায়, ফ্যাসিজম যখন প্রতিষ্ঠিত হয়,
ফ্যাসিজম কেন দমনপীড়ন চালায়, ফ্যাসিজম কেন আনডেমোক্রেটিক ওয়েতে যায়, ফ্যাসিজম কেন জনগণের অধিকারকে একেবারে রুদ্ধ করে দেয়, শেষ করে দেয় সব কিছু কেন। সে ফ্যাসিজম এবং মানুষের অধিকার, গণতন্ত্র দুইটা হচ্ছে পরস্পর বিরোধী একটা জিনিস, এবং ফ্যাসিজমকে টিকে থাকতে হলে এই নিপীড়নমূলক ব্যবস্থা ছাড়া তার কোনো টিকে থাকার সুযোগ নেই। আর যদি যারা নিপীড়ক তারা যদি জিতে যায়, তাহলে ফ্যাসিজমের পরিণতি এই যে যেমনটা আমরা 5 আগস্টের মধ্যে দেখলাম, যেমনটা আমরা 15ই আগস্টে দেখলাম, এই একই পরিণতি এটা হতে বাধ্য। মানে পরস্পর বিরোধী জিনিস, হয় ফ্যাসিজম থাকবে অথবা গণতন্ত্র একটি থাকবে। প্রশ্ন নিব, ফেসবুকে একজন জানতে চেয়েছেন, একজন বাকশাল এবং 72-75 সময়কাল নিয়ে গণমাধ্যম খুব বেশি আলোচনা করে না কেন? আগামী প্রজন্ম কি ইতিহাসের এ সময়কাল সম্পর্কে জানবে না? নজরুল ইসলাম খুব সংক্ষেপে যদি বলেন, এবং মেজবাউল আজম সওদাগর তারপর বলবেন। এটা উনি দর্শককে আমি ধন্যবাদ জানাবো, উনি সঠিকভাবে বলেছেন যে বাকশাল নিয়ে বা চতুর্থ সংশোধনী নিয়ে আলাপ হয় নাই। কারণ আলাপ হলে আওয়ামী লীগ মনে করে এইটা তাদের জন্য একটা হচ্ছে ব্যাকল্যাশ, যে তাদের বিপক্ষে যাবে, কারণ তাদের এই কর্মটা ভালো হয় নাই, এটা তারা আসলে বুঝে। এবং বাকশাল নিয়ে যত আলাপ হবে তত আওয়ামী লীগ যে এটা ভুল করেছে, এটা অন্যায় করেছে, আমাদের সেটা স্পষ্ট হয়ে যাবে। সময় শেষ। মেজবাউল আজম সওদাগর, জাস্ট 20 সেকেন্ডে যদি আপনি শেষ করেন। কোনটা বলবো? বাকশাল নিয়ে কেন আলোচনা হয় না? কেন আলোচনা হয় না বাকশাল নিয়ে? আলোচনা, বাকশাল এমন একটা জঘন্য জিনিস, এমন একটা জঘন্য জিনিস হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে যেটা নিয়ে আলোচনা করতে তারা লজ্জা পায়, তারা ভয় পায়। এবং গত 20 বছরে এটা নিয়ে আলোচনা করেনি যে তরুণ প্রজন্ম যেন কোনোভাবেই আওয়ামী লীগের এই কুকীর্তি যেন জানতে না পারে। এটা ছাড়া আর কোনো কারণ আমি দেখি না। দুজনকেই ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। আমরা কথা বলছিলাম বাকশাল নিয়ে। বাকশালের পরিণতিটা আমরা দেখেছি 1975 সালের 15ই আগস্ট, দুঃখজনক পরিণতি। এবং একই ধরনের হয়তোবা সংশোধনীর মাধ্যমে বাকশাল হয়নি, কিন্তু একদলীয় শাসন ব্যবস্থার চূড়ান্ত পর্যায়ে আওয়ামী লীগ যখন ক্ষমতায় 3 বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেশ ত্যাগের দুঃখজনক ঘটনাটিও তরুণ প্রজন্ম দেখেছে। এই জায়গাটি থেকে আগামী দিনের যারা সরকার পরিচালনায় আসবেন তারা রাজনীতির বিদ হিসেবে শিক্ষা নেবেন, এটি আশা সাধারণ মানুষের। আজকের মতো এখানেই শেষ করছি।